নারায়ণগঞ্জে প্রচার প্রচারণার বাকি মাত্র 2 দিন, ভোটারদের কাছে প্রতিশ্রুতি ডালা সাজিয়ে প্রার্থীরা। বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়ায় খুশি গাইবান্ধার সাঁওতালরা, অপরাধীদের শাস্তি দাবি। সিলেটের লেভেল ক্রসিংগুলো যেন মৃত্যু ফাঁদ, 5 বছরে প্রাণ হারিয়েছে কমপক্ষে 67 জন। সুযোগ সুবিধা বঞ্চিত ময়মনসিংহের ঘাগড়া ইউনিয়নবাসী, সরকারি সেবা চান কৃষকরা। স্বাগত সারা বাংলার খবরে, সাথে আছে আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। ইলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। খবর এছাড়াও থাকছে সৌন্দর্যে ঘেরা ফুলের গ্রামের গল্প। যান্ত্রিক জীবন থেকে একটু হাঁপ ছেড়ে বাঁচতে ঘুরে আসতে পারেন আপনিও। এ নিয়ে বিস্তারিত থাকছে খবরের পরের অংশে, দেখার আমন্ত্রণ রইল। শুরুতে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন প্রসঙ্গ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে চলছে শেষ মুহূর্তে প্রচার প্রচারণা। ভোটারদের কাঙ্ক্ষিত সাড়া মেলায় জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী। এদিকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 7,000 সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ফখরুল ইসলামের প্রতিবেদন। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে এগিয়ে যাচ্ছে শেষ সময়ের প্রচার প্রচারণা। নগরীর হাজীগঞ্জ এলাকায় নৌকা প্রতীকে ভোট চান আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভী। এ সময় পক্ষপাতমূলক আচরণের জন্য সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানান তিনি। আমি সরকারি দল হিসাবে কোনো রকমের পক্ষপাতিত্ব চাই না, ফেভার চাই না, কিচ্ছু চাই না। নারায়ণগঞ্জে একদম সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন যেন হয় এবং এই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। ভূমিকা পালন করে আইন শৃঙ্খলা বাহিনী যদি তৎপর থাকে তাহলে কারো কোনো ক্ষমতা নাই এখানে কোনো কাটি নাড়ার। এছাড়া বন্দরের নবীগঞ্জ এলাকায় ধানের শীষের প্রচারণা চালান বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন। এ সময় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনে কঠোর হওয়ার দাবি জানান তিনি। সব জায়গায় আমি ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। মানুষের মধ্যে একটি উল্লেখযোগ্য মানুষের মধ্যে এখানে একটি জাগরণ দেখতে পাচ্ছি। মানুষ নির্বাচনের প্রতি একটা আগ্রহ ভাব দেখাচ্ছে। আমরা চাই যে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে আশা করি যদি ভোটাররা বিনা বাধায় ভোটকেন্দ্রে যেতে পারে, আমরা ব্যাপক ব্যবধানে এখানে ধানের শীষ মার্কা বিজয়ী হবে বলে আমরা আশা করি। এদিকে প্রার্থীদের উল্লেখযোগ্য কোনো অভিযোগ নেই জানিয়ে ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করার কথা জানান রিটার্নিং কর্মকর্তা। আমরা এই নির্বাচন থেকে মাত্র 4 দিন দূরে আছি। এখন আমাদের যারা ভোট গ্রহণ করবেন, যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং পুলিং অফিসার, এরকম 4200 অফিসার আছেন, আমরা তাদের প্রশিক্ষণ দিচ্ছি। র্যাব, বিজিবি, পুলিশ এবং আপনার কোস্টগার্ড, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ পুলিশ এবং নতুন একটি বাহিনী আসবেন যেটি আনসার ব্যাটালিয়ন, যারা এবার স্ট্রাইকিং ফোর্সে নামবেন। এই মোট 8টি বাহিনী এখানে কাজ করবেন। নির্বাচনকে ঘিরে আগামী 20 ডিসেম্বর মধ্যরাতে শেষ হচ্ছে সব ধরনের প্রচার প্রচারণা। একদিকে প্রচার প্রচারণার শেষ সময় ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে কাছে টানতে মরিয়া হয়ে উঠেছেন প্রার্থীরা। অপরদিকে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সেরে নিচ্ছেন নির্বাচন কমিশন। সবকিছু ঠিক থাকলে আগামী 22 ডিসেম্বর অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ, এমনটা আশা সাধারণ মানুষের। ফখরুল ইসলাম, নিউজ 24, নারায়ণগঞ্জ।
গাইবান্ধার সাঁওতালপল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এতে খুশি ক্ষতিগ্রস্ত সাঁওতালরা। তবে শুধু তদন্ত নয়, এ নেক্কারজনক ঘটনায় জড়িত আসল অপরাধীদের শাস্তি নিশ্চিতের দাবিও জানান তারা। প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে রয়েছে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গেল বুধবার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন উচ্চ আদালত। গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমের প্রতি এই নির্দেশ দেয়া হয়, যাতে অগ্নিসংযোগের এই ঘটনায় কোনো পুলিশ সদস্য জড়িত কিনা তা তদন্ত করে 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আর এমন খবরে খুশি রংপুর চিনিকল কর্তৃপক্ষের প্রতিহিংসার শিকার সাঁওতালরা। তারা বলছেন, দেরিতে হলেও তদন্ত শুরু হয়েছে। প্রত্যাশা, এবার জড়িত অনেক অপরাধী আর ছাড় পাবে না। বিচার বিভাগীয় যে কমিটি যে তৈরি করেছে, কিন্তু পুলিশ যে আমাদের আগুন ধরিয়ে দিয়েছে, এদের খুঁজে বার করে তাদেরকে শাস্তি দেখ, আমরা এটাই চাই। সাঁওতালদের নিজ বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে প্রায় 1.5 মাস। এখনও পাশের গ্রামে খোলা মাঠে অবস্থান করছে তারা। সেই দিনের ঘটনা মনে হলে আজও গা শিউরে ওঠে তাদের। আমাদের বাপদাদার পৈতৃক সম্পদ, আমরা এখানে ন্যায্য অধিকার আদায় করতে আসে, তারা যে আমাদেরকে এইভাবে নির্যাতন করা হয়েছে। আমাদের ঘর বাড়ি সব জালে পুরো শেষ করে দিয়েছে। তবে আগামীতে আর কেউ যেন এমন নির্যাতনের শিকার না হয়, সেই দাবিও জানিয়েছেন তারা। আর কোনোদিন যেন আমাদের এই মাদারপুর পল্লীতে এরকম ঘর বাড়ি যেন না জ্বালায় দেয়। যারা পুলিশেরা ধরে দিছে আগুন, ওদের যদি খুঁজে বের করে শাস্তি দেয়, আমরা খুব খুশি হব। গেল 6 নভেম্বর রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমিতে বসবাসরত সাঁওতালদের বাড়িতে উচ্ছেদ অভিযান চালায় পুলিশ। জ্বালিয়ে দেওয়া হয় সাঁওতালদের বাড়িঘর। সামাজিক গণমাধ্যমে প্রচারিত একটি ছবিতে দেখা যায় পুলিশ নিজে এবং দাঁড়িয়ে থেকে আগুন দেওয়ার মতো কাজটি করছে। এর পরদিন ট্রাক্টর দিয়ে বসতের শেষ চিহ্ন মুছে সেখানে শুরু হয় আখের চাষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিলেটে রেল লাইনের ওপর অবৈধভাবে নির্মিত লেভেল ক্রসিংগুলো হয়ে উঠেছে মৃত্যুফাঁদ। রেল লাইনের ওপর যেখানে সেখানে রাস্তা নির্মাণ ও চলাচলের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। গত 5 বছরে রেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা কম পক্ষে 67 জন। সিলেট থেকে শাহদিদার আলম নোবেলের প্রতিবেদন। রেলওয়ের হিসেব অনুযায়ী সিলেট বিভাগের ছাতক থেকে কুলাউড়ার ভাটেরা পর্যন্ত বৈধ রেল ক্রসিংয়ের সংখ্যা 14টি। এর মধ্যে গেটম্যান রয়েছে মাত্র 6টিতে, বাকিগুলো সবসময় থাকে উন্মুক্ত। এর বাইরে অবৈধ ক্রসিং রয়েছে শতাধিক। অবৈধ ও উন্মুক্ত ক্রসিংগুলোর কারণে প্রায় ঘটে দুর্ঘটনা। সিগন্যাল লাইটটা অনেক সময় ওই যে জিওটা আছে বাজে না, ক্রসিং আছে, ক্রসিংয়ে কোনো গেটম্যান নাই। তা অনুরোধ করা হয়েছে আপনার অবৈধ রেল ক্রসিং বন্ধ করতে। এদিকে রেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অবৈধ লেভেল ক্রসিং তৈরি করা হচ্ছে বলে জানালেন রেলের এই কর্মকর্তা। সমস্ত জায়গায় অবৈধ লেভেল ক্রসিং আছে, এগুলি বন্ধ করলে রেলের দুর্ঘটনা অনেক কমে যাবে আমি মনে করি। বন্ধ করা না গেলে সেই ক্ষেত্রে এটিতে বৈধভাবে যাতে চলে, যে গেটম্যান টেটমেন্ট দিয়ে ওইটা জেলা পরিষদের সাথে রেলওয়ের সমন্বয় করে এইগুলি চালানো যায়। অন্যদিকে দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টি সহ নানা উদ্যোগ গ্রহণের কথা জানালেন রেলওয়ে পুলিশ। রেল স্টেশনের বিভিন্ন মনিটরে, ফেসবুকে বা বিভিন্ন মিডিয়ায় বা পত্রিকায় এই জনসচেতনতামূলক প্রোগ্রামগুলো প্রচারের মাধ্যমে জনসাধারণকে সচেতন করে গড়ে তোলার চেষ্টা করতেছি। দুর্ঘটনা রোধের পাশাপাশি সকল অবৈধ ক্রসিং বন্ধ সহ সার্বক্ষণিক গেটম্যানের উপস্থিতি নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট কমপ্লেক্স ভবন, তথ্য সেবা কেন্দ্র থেকে সুযোগ সুবিধা পেলেও অন্যান্য সুবিধা অনেকটাই কম। বলছি ময়মনসিংহ সদর উপজেলাধীন ঘাগড়া ইউনিয়ন পরিষদের কথা। বেহাল যোগাযোগ ব্যবস্থার মধ্যে এগোচ্ছে এখানকার কৃষি। বিস্তারিত থাকছে প্লাবনুর রহমানের প্রতিবেদনে। ছবি তুলেছেন মেহেদি হাসান সুমন। ময়মনসিংহ সদর থেকে ঘাগড়া ইউনিয়ন পরিষদে যাওয়ার পথ, দুপাশে এমন সবুজ আর সবুজ। গ্রামের এমন মনোরম পরিবেশেই অবস্থিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, যেখানে খুব একটা চাপ নেই সুবিধা নিতে আসা মানুষের। এর মধ্যেই চলছে তথ্য সেবা কেন্দ্রের কার্যক্রম। অনলাইন জন্ম নিবন্ধন, অনলাইন মৃত্যু নিবন্ধন, বিভিন্ন ধরনের কম্পোজ
অনলাইনে যাবতীয় চাকরির নিবন্ধন থেকে শুরু করে। ইন্টারনেট লাইন কেমন, সার্ভার কেমন? জি, ইন্টারনেট স্পিড ভালো আছে। আমি একটা নিবন্ধনের নাম খুঁজতেছি, পাচ্ছেন না? এখনো পাই নাই, দেখতেছি আর কি, জমির পর্চা হয় না। তবে কৃষকদের এই তথ্য সেবা কেন্দ্র বন্ধ। অনেকেই জানেন না সেবা পাওয়া যায় এখান থেকে। তেমনি এই পরিষদের সেবাদানের অন্যান্য ইউনিটের দরজাও তালাবদ্ধ। কৃষকদের যে সকল সমস্যা, এই সমস্যাগুলি আমরা সলভ করি এখান থেকেই। ওই কৃষি কর্মকর্তা যিনি বসেন, ওনার ডিউটি কতক্ষণ? উনি আপনার সকাল 10টা, 9:30 থেকে 4টা-5টা পর্যন্ত থাকে। বন্ধ দেখলাম আজকে বন্ধ দেখলেন? ওনারা আসছিলেন 2টা পর্যন্ত ছিলেন আজকে। চাষি কাজ করি আর কি। কাজে আসছেন এখানে? আসছি একটা সিগনেচারের জন্য, চেয়ারম্যান সাহেব। কোথায় কোথায় আছে বলতে পারি না। অনেক ক্ষেত্রেই রাস্তা ভালো থাকলেও বিড়ম্বনা আছে খারাপ রাস্তার, যেখানে প্রতিনিয়তই দুর্ভোগ পোয়াচ্ছেন ইউনিয়নবাসী। শরীর মনে করে খুব যাই লাগে, খুব কষ্ট লাগে, ফ্যাশনদার বেড়ছেন খুব কষ্ট লাগে, নিজেরও কষ্ট লাগে, ফ্যাশনদার কষ্ট লাগে। 1 মাস আগে ইন্ডিয়া একটা মাছের গাড়ি আছে, ওটা পল্লি গায়ে সব মাছ খেতে পড়ে গেছে। একেবারেই প্রকৃতি আচ্ছাদিত পরিবেশের মধ্যেই বসবাস এই ইউনিয়নবাসীর, যাদের খুব একটা অভিযোগ নেই ইউনিয়নের সেবা নিয়ে। চালের স্লিপ টিলি ফেলে দেয়, পরে এই যে কার্ড আইছে, কার্ড দিছে, চাল টাল তুলি। আমাদের ইউনিয়ন পরিষদে আমরা কখনো যাই না। অন্যান্য পেশাজীবীদের মতো এগিয়ে চলছেন এখানকার কৃষক। ধানের পাশাপাশি অন্যান্য ফসলের দিকে ঝুঁকছেন বেশিরভাগ। তবে সরকারি সেবা পেলে আরও ভালো ফসল উৎপাদন সম্ভব বলে মত সুবিধাবঞ্চিত কৃষকদের। এই যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ থেকে কোনো সেবা টেবা পান আপনারা? না, ওই যে কালকায় কিছু সার পাওয়া যাবো, মাংনা সার, কালকায় কৃষি করার লাগে কিছু সার দিব আর কি। না, সুর 150 চেয়ারম্যান খোঁজ নেব না, সরকারি স্যালারি দিছে না। গ্রামাঞ্চলের এসব মানুষদের নিয়ে নিউজ 24-এর আয়োজনে তৃণমূলের জবাবদিহিতা এবার ময়মনসিংহের ঘাগড়া ইউনিয়ন পরিষদ এলাকায়। প্রতিশ্রুতি দিলাম, কথা দিলাম। দেখতে চোখ রাখুন আজ রাত 9টায় নিউজ 24-এ। প্লাবন রহমান, তৃণমূলের জবাবদিহিতা একেবারে। এ নিয়ে বিস্তারিত দেখবেন রাত 9টার তৃণমূলের জবাবদিহিতা অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। গাজীপুরের কালীগঞ্জে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক সহ 4 জন নিহত হয়েছেন, আহত কমপক্ষে 21 জন। পুলিশ জানায়, রবিবার ভোরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এলাকা থেকে একটি পিকআপ ভ্যান 25 জন শ্রমিককে নিয়ে নেত্রকোনার কলমাকান্দার উদ্দেশ্যে রওনা হয়। এই সময় ভ্যানটি গাজীপুরের উলুখোলা বাইপাস সড়কে পৌঁছালে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে পিকআপ ভ্যানটির পেছনের অংশ ভেঙে রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপের চালক সহ 3 জন নিহত হয়। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর আরও 1 জনের মৃত্যু হয়, আহত হয় 21 জন। এদের মধ্যে 8 জনের অবস্থা গুরুতর। হতাহতের বেশিরভাগ বাড়ি নেত্রকোনার কমলাকান্দায়। গাড়ির যে ডালা আছে না, ডালা মিলে গেছে, আমরা লোক সব লাফায় পড়ে গেছে। কেউ গাড়ির মধ্যে টাচ লাগছে, কেউ গাছের মধ্যে টাচ লাগে মনে করেন কেউ কাল্লা চিপে গেছে, কেউ বুয়ে ব্যথা পাইছে। পরে আমরা মাথায় চুট লাগে হয়ে যায়, গাড়ি বেহুশ হয়ে যায়। বেহুশ হওয়ার পরে উঠে দেখি এই ঘটনা ঘটে গেছে। এদিকে রবিবার সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর মহাসড়কে পিকআপ ভ্যানে আগুন লেগে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় 5 সদস্য তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। আগামী 7 দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শনিবার 6 শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আব্দুস সালাম হলে ভাঙচুরে জড়িত থাকায় তাদের বহিষ্কার করা হয়। গত 16 ডিসেম্বর বিজয় দিবসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের আব্দুল হামিদ রানা ও সাজ্জাদ প্রমেল সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জেরে শনিবার 2 গ্রুপের সংঘর্ষে দুপক্ষের 10 জন আহত হয়। স্বাধীনতার 45 বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি গাজীপুরের মুজিবুর রহমানের। মাতৃভূমিকে শত্রুমুক্ত করার জন্য 71-এ পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে গুলিবিদ্ধ হন তিনি। দেশ স্বাধীনের পর বিভিন্ন সরকারের সময় অনেকেই পেয়েছেন মুক্তিযোদ্ধার সনদ, তবুও বঞ্চিতদের তালিকাতেই রয়ে গেছেন তিনি। প্রতিনিধি শেখ শফিউদ্দিন জিন্নার প্রতিবেদন, জানাচ্ছেন মামুনুর রশিদ।
গাজীপুরের শ্রীপুরের মুজিবুর রহমান উপজেলার বাপ্তা গ্রামবাসীর কাছে যিনি বঙ্গবন্ধু হিসেবে পরিচিত। জাতির জনকের নামের সাথে মিল থাকার কারণেই গ্রামবাসী এ নামেই ডাকে তাকে। মাতৃভূমিকে শত্রুমুক্ত করার লক্ষ্যে ৭১-এ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তখন চট্টগ্রামের পোর্ট থানায় দায়িত্বরত এই পুলিশ সদস্য। ভারতের ত্রিপুরার করিমাটুল এলাকায় নিরাপত্তা বাংকারের দায়িত্ব পালনের সময় ৬ নভেম্বর শত্রু সেনাদের গুলিতে আহত হন তিনি। ব্যাংকারের ভিতরে বসে আমি গুলি করা অবস্থা, আমি গুলি খাই, ওইখানে আমার গুলিবিদ্ধ হয়ে আমার বাম হাত ব্যাট করে গুলি চলে যায়। আমাকে এখান থেকে হেলিকপ্টার দিয়ে আমাকে ওই শিলচর পাঠায়। এখানে অবস্থানকালে আমাদের যে বর্তমান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তিনি তৎকালীন ছাত্রনেতা ছিলেন, উনি আমাকে ওই হাসপাতালে দেখতে গেছিলেন গুয়াহাটিতে। স্বাধীনতার ৪৫ বছরে বিভিন্ন সরকারের সময়ে মুক্তিযোদ্ধার সনদ পেয়েছেন অনেকে, তবে সেই তালিকায় ঠাঁই হয়নি মুজিবরের নাম। এতে ক্ষুব্ধ তার পরিবারের সদস্য সহ গ্রামবাসী। মুজিবুর রহমান যুদ্ধ করার গিয়ে আহত হয়েছে, হাতে গুলি গেছে। উনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পান। এটি আমি ওনার মেয়ের জামাই হিসেবে, ছোট মেয়ের জামাই হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি। অনতিবিলম্বে ওনাকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে যদি ওনাকে তালিকাভুক্ত করে, তাহলে আমি আমার ইন্ডিয়ান পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাবো। সময়ের সাথে তার শরীরে এসেছে বার্ধক্যের ভার, তাই বেশি কিছু নয়, মৃত্যুর আগে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সম্মানটুকুই চাওয়া তাঁর। আমার মৃত্যুর পূর্বেও যেন আমি এই আহত মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাইতে পারি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চিরস্থায়ী বন্দোবস্তের ২৮ বছর পরও জমি বুঝে পায়নি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভূমিহীন মুক্তিযোদ্ধারা। বলছেন, প্রশাসনের পক্ষ থেকে কিছু মুক্তিযোদ্ধাকে জমি বুঝিয়ে দেওয়া হলেও প্রভাবশালীরা দখল না ছাড়ায় কাগজই তাদের এখন একমাত্র সম্বল। পঞ্চগড় প্রতিনিধি সরকার হায়দারের প্রতিবেদন, জানাচ্ছেন তৌহিদুল ইসলাম। ১৯৮৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তেঁতুলিয়া উপজেলার প্রায় ১৫ জন ভূমিহীন মুক্তিযোদ্ধার নামে সরকারিভাবে প্রায় ১০ একর ২৩ শতক জমি চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়। এরপর ২৮ বছর পেরিয়ে গেলেও জমি না পাওয়ায় হতাশ ভূমিহীন এই মুক্তিযোদ্ধারা। এরশাদের আমলে আমাদের জমি না, সরকার আমাদেরকে পত্তন দিয়েছে, এই পর্যন্ত আমরা জমির উপর যেতে পারছি। এই জমি আবার ওরা দাবি করছিল, আমরা টেনো সাহেবের কাছে পেশ করছিলাম যে এই জমি আমরা দখল পাই না। ওরা দাবি করছিল যে আমরা জমি আমাদেরকেও কিছু দেন। তখন টেনো সাহেব এখানে ৮ জন কাকে ৮-১০কে ৮০ ডিসমিল জমি তাদেরকে পত্তন দিচ্ছে। এরপরও আমরা এই জমিতে কোনো আবাদ করতে পারি না, কে আসে ঠেকতে পারি না। এই জমি আমাদেরকে কি কারণে দিল, আর এখন আমরা জমি কি কারণে পাই না? আমরা তো জমি সরকারের কাছ থেকে জোর করে চাইয়ে নেই, সরকার অবশ্যই আমাদেরকে দিছে। আমার টিউনির কাছে বারবার বলছি যে আমাদের জমি বুঝাই দেন, তারা আমাদের কথা গুরুত্ব দেয় না। সরকারের কাছে আমার আবেদন, সরকার যেন এই দুস্থ মুক্তিযোদ্ধাদের জমি যেভাবে হোক যেমনি হোক এটার চিরস্থায়ী বন্দোবস্ত যেন কার্যকরী হয় এবং জমি যেন দখল করে দেওয়া হয়, এটাই আমার সরকারের কাছে আবেদন। তবে দখলকারীদের দাবি, পৈতৃক সূত্রে পাওয়ায় জমি তারা নিজেদের দখলে নিয়েছেন। প্রতি বছর সরকারকে খাজনাও দিচ্ছেন তারা। আমার খারিজ করা খতিয়ানভুক্ত জমি আমি খাজনা দেই, বছরে বছরে এটাকে লোন পাল্টাই, এবং আমার কৃষি ব্যাংকে, সোনালী ব্যাংকে, 2 ব্যাংকে মিলে এই জমির উপর আমার ৬০,০০০ টাকা ঋণ আছে। এই জমির উপরে আমরা খাজনাপাতি সব কিছু ক্লিয়ার রাখার পরেও এই মুক্তিযোদ্ধাদেরকে মনে করেন পতন দেওয়া হয়, আর ওদেরকে যদি এই জমিন দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব? এদিকে ভূমি উদ্ধারে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম আজম। প্রশাসনের পক্ষ থেকে প্রায় 3 বার এই জমিগুলিকে উদ্ধার করে মুক্তিযোদ্ধাদের হাতে দেওয়া হয়েছে, কিন্তু এখন আবার কিছু এই ব্যক্তিগুলি আবার এই জমিগুলিকে বেদখল করেছে বলে শুনেছি। তাদের দখল আবার বুঝিয়ে দেওয়ার জন্য খুব সম্প্রতি আমরা পদক্ষেপ গ্রহণ করব। শুধু কাগজ নয়, জমির দখল বুঝিয়ে দিতে জেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা ভূমিহীন মুক্তিযোদ্ধাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মহান বিজয় দিবস উপলক্ষে ৩৬ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দিয়েছে সিলেট জেলা পুলিশ।
রবিবার দুপুরে জেলা পুলিশ লাইনের এম শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠান হয়। এ সময় ৭১ যুদ্ধের সময় স্মৃতিচারণ করেন পুলিশে কর্মরত মুক্তিযোদ্ধারা। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনা ধরে রাখার অঙ্গীকার করেন তারা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল হাসান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নজরুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান বক্তব্য রাখেন। সারা বাংলায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম সারা বাংলায়, দেখছেন নিউজ 24। শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা কর্মসূচিতে দেশে বিভিন্ন জায়গায় পালন করা হয়েছে আন্তর্জাতিক অভিবাসন দিবস। দিবসটি উপলক্ষে সিলেটে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পরে জেলা পরিষদ মিলনায়তনে হয় আলোচনা সভা। মাগুরাতে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়। মানিকগঞ্জে দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পরে জেলা প্রশাসক মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা অভিবাসীদের স্বার্থ রক্ষায় সরকারকে আরও এগিয়ে আসার আহ্বান জানান। একটা সময় রাঙামাটির কাপ্তাই হ্রদকে মৎস্য উৎপাদন ভান্ডার বলা হতো, কিন্তু সময়ের সাথে সাথে অবস্থার পরিবর্তন হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, লেকের গভীরতা হ্রাস, পানি ও পরিবেশ দূষণের কারণে মাছের প্রাকৃতিক প্রজনন হুমকির মুখে পড়েছে। রাঙামাটি প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমুর তথ্যচিত্রে রয়েছে ডেস্ক রিপোর্ট। 1960 সালে খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর বাঁধ নির্মাণ করার পর দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলরাশি কাপ্তাই হ্রদ সৃষ্টি হয়। এরপর থেকেই শুরু হয় এখানে মাছ চাষ। লেকের ওপর নির্ভরশীল হয়ে প্রায় 1.5 লাখ মানুষের জীবন ও জীবিকা পরিচালিত হলেও বর্তমানে তা হুমকির মুখে। আগের তুলনায় মোটামুটি খাল ভরাট হওয়াতে আমাদের এলাকাতে এই দিকে মাছ অত্যন্ত কমে গেছে। কেসকি মাছ বড় হলেও 14.5 টাকা রোলটি, আবার চাবিলা মাছ বড় হলেও 14.5 কেজি রোলটি। 2 মাস পরে মাছ কমে যায়। এখানে পর্যাপ্ত মাছ না থাকার কারণে সাধারণ ব্যবসা চালনা আমাদেরকেও দিতে পারে না। কাপ্তাই হ্রদের ড্রেজিং ও মৎস্য সংরক্ষণের অভাবে বেশ আগেই ব্যাহত হয়ে আসছে মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন। এতে আশঙ্কাজনক হারে কমে গেছে বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদনের পরিমাণও। তবে জেলা মৎস্য কর্মকর্তার দাবি, হ্রদে এখনও পর্যন্ত 75 প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। আমি যতটুকু জানি যে ল্যান্ডিং সেন্টারে কিন্তু একটা রয়্যালিটি আছে, রয়্যালিটি নির্ধারণ করা আছে। তো বিশেষ করে ছোট মাছ যে আসার এখানে অন্যতম কারণ হয়তো রয়্যালিটি কম, সেই কারণে বড় মাছগুলো কিন্তু অন্যান্য বিশেষ করে মার্কেটে ল্যান্ডিং সেন্টারে না পাওয়া গেলে মার্কেটে কিন্তু পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। অন্যদিকে রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে রাজস্ব হারের পরিমাণ অনেক কম বলে জানালেন এই কর্মকর্তা। কমপক্ষে 10 গুণ কম রাজস্ব নেওয়া হচ্ছে। আপনি যদি লজিক্যালি চিন্তা করেন, এই মাছের মালিক কিন্তু বিএফডিসি, কিন্তু আমরা শুধুমাত্র রাজস্ব নিচ্ছি। এটাও যদি বেশি হয়, সামান্য টাকাও যদি আপনারা বেশি মনে করেন, আমার কাছে মনে হয় এটা যৌক্তিক না। ড্রেজিংয়ের মাধ্যমে কাপ্তাই হ্রদের অস্তিত্ব পুনরুদ্ধার করে এখনই উদ্যোগ গ্রহণের অভিমত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভালো নেই বরগুনার শুটকি পল্লীর জেলেরা। প্রতি বছর এমন সময় জেলে ও শুটকি ব্যবসায়ীদের পদচারণায় সরগরম থাকে বরগুনার শুটকি পল্লীগুলো, কিন্তু এবার বরগুনার আষাঢ় চর ও লালদিয়ার চরে বসবাসরত শতাধিক শুটকি জেলের চোখে মুখে হতাশার ছাপ। বরগুনা প্রতিনিধি সুমন শিকদারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরোজা ইয়াসমিন।
বরগুনার তালতলী উপজেলার আশারচর ও পাথরঘাটা এই দুই স্থানে প্রতিবছর দূর দূরান্ত থেকে আসা জেলেরা সাগর ও নদী থেকে মাছ শিকার করে প্রাকৃতিক উপায়ে শুটকিতে রূপান্তরিত করেন। মৌসুম শেষে যে আয় হয় তা দিয়েই কোনো মতো চলে বছরের বাকি দিনগুলো। তবে এবার এখনো কোনো আশার আলো দেখছেন না তারা। এদিকে ঋণের বোঝা ও দাদনের জ্বালা তাদের অতিষ্ঠ করে তুলেছে প্রতিনিয়ত। বাড়ির মানে ভিডা বেশি আদার যাইতে মানুষের টাকা পয়সা দিয়ে। আমার সফর সাথে আমরা তো গরিব মানুষ, আইতে সাগরে বহুটা ধার খরচ করি, মাছ পোনা নাই। শুটকি পল্লীগুলোয় রয়েছে তীব্র সুপেয় পানির সংকট, নেই সিগন্যাল বাতির ব্যবস্থা। এছাড়াও শুটকি পল্লীগুলো লোকালয় থেকে দূরে হওয়ায় অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বাহিরের কোনো পাইকার ক্রয় করতে আসছে না শুটকি। যোগাযোগ ব্যবস্থা ভালো, পাইকার আসতো, মহাজন আসতো ন্যায্য মূল্যে। আমরা মনে হয় ভালো বিক্রি করে 2 টাকা লাভবান হতে পারবো। একটা সিগন্যাল বাতির দরকার, তাছাড়া এই খাবার পানির দরকার, তারপর ধরেন এই জায়গায় লোকজন থাকে গন্ধ হয়, তার জন্য ডাক্তারের দরকার। ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগীয় শহর এবং বিদেশেও এই শুটকি বিক্রয় হয় বলে জানান জেলা প্রশাসক। সেই সাথে শুটকি শিল্পের অপার সম্ভাবনার বিষয়টি সরকারের দৃষ্টিতে আনার আশ্বাস দেন। কোনো অবকাঠামোগত সুবিধা, যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা এবং সর্বোপরি যদি এখানে তাদের বসবাসকারী যারা উৎপাদনকারী শুটকি তাদের নিরাপত্তার ব্যবস্থা যদি আমরা করতে পারতাম, তাহলে মনে হয় এখানে একটা বড় ধরনের শুটকি মার্কেট গড়ে উঠতে পারত। এটি আমি সরকারের নজরে নিয়ে আসবো, যাতে করে এখানে একটা বড় ধরনের শিল্প শুটকি পল্লী গড়ে উঠতে পারে। সাগর উপকূলের বিভিন্ন চরাঞ্চলের এসব শুটকি শিল্পকে কেন্দ্র করে যেমন টিকে থাকে দেশের ফিল্ড মিলগুলো, তেমনি টিকে থাকে বাংলাদেশের ডেইরি, পোল্ট্রি ও মৎস্য সেক্টরও। এজন্য শুটকি শিল্প বিকাশে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা উপকূলীয় জেলেদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফরিদপুরে শীতের প্রবাহ বাড়ার সাথে সাথে জমতে শুরু করেছে রাস্তার পাশে বসা গরম পোশাকের দোকানগুলো। ধনী গরিব সবাই এসব পোশাকের দোকানে ভিড় করে তাদের পছন্দের পোশাক কিনছেন। প্রতিদিন ফুটপাথের এসব দোকানগুলোতে কয়েক লাখ টাকার কাপড় বিক্রি হচ্ছে। ফরিদপুর প্রতিনিধি খায়রুজ্জামান সোহাগের প্রতিবেদন, জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। পদ্মাপাড়ের শহর ফরিদপুরে ক্রমেই জেঁকে বসেছে শীত, আর এই সুযোগে শহরে ফুটপাত ও ফাঁকা জায়গাগুলোতে পসরা সাজিয়ে বসেছে মৌসুমি ব্যবসায়ীরা। পুরাতন গরম কাপড়ের এই দোকানগুলোতে বিক্রিও কম নয়। ক্রেতারা বলছেন এখানকার পোশাকের গুণগত মান ভালো এবং দামেও কম, তাই দেখে শুনে তাদের পছন্দের পোশাকটি কিনছেন তারা। দেখতে আসছি, মাল শীত করতেছে, দেখতেছি যদি পছন্দ হয় যে একটা কিনবো। এখানে বাচ্চাদের জন্য গরম পোশাক কিনতে আসছি। পোশাকের গুণগত মানও ভালো, দাম আয়ত্তের ভিতরে। আমি নিজেও একটা কিনছি, ঠিক আছে, আরো ভবিষ্যতে কেনার চিন্তা ভাবনা আছে। পোশাকের গুণগত মানের তুলনায় দামও কম, তাই তাদের পোশাকের চাহিদা ভালো বলছেন বিক্রেতারা। দোকানিরা জানিয়েছেন তাদের কাছে পর্যাপ্ত গরম কাপড় মজুদ রয়েছে। ব্যবসার অবস্থা আমাদের ভালো, শুরুতেই পর্যাপ্ত পরিমাণে মাল স্টক করছি। আশা করি এখনো বেচা কিনা ভালো হইতেছে, ভবিষ্যতে আরো বেচা কিনা ভালো হবে। এখানে মাল তো বাইরের মাল খুব উন্নত মানের মাল পাওয়া যায়, দামে খুব সস্তা, যার জন্য এখানে আমাদের প্রচুর কাস্টমার চাপে এবং সামনে আশা করি শীত পরে আর প্রচুর বেশি হবে। শীত বাড়লে ক্রেতাদের ভিড় আরও বাড়বে, এমন প্রত্যাশাও বিক্রেতাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তামাক কোম্পানির প্রলোভনে পড়ে এবং কৃষি বিভাগের উদাসীনতার কারণে মেহেরপুরের চাষিরা আবাদি ফসলের পরিবর্তে এখন ব্যাপক হারে তামাক চাষে ঝুঁকছেন। এতে জমির উর্বরতা হ্রাস পেলেও লাভের আশায় চাষিরাও আগ্রহী হয়ে উঠছেন তামাক চাষে। মেহেরপুর প্রতিনিধি তুহিন অরণ্যের প্রতিবেদন, জানাচ্ছেন সালেহ জহুর চৌধুরী। মেহেরপুরের বিস্তীর্ণ আবাদি জমির যেদিকে চোখ যায় সেদিকেই শুধু তামাক আর তামাকের ক্ষেত। আর এই তামাক চাষে বিভিন্ন কোম্পানি দিচ্ছে আর্থিক সহায়তা। কৃষকরা জানালেন অন্যান্য ফসলের চেয়ে তামাক চাষে লাভ বেশি, আর তামাক চাষের হার কমাতে কৃষি সম্প্রসারণের নেই কোনো উদ্যোগও। বিঘে তিনেক তামাক লাগিয়েছি, এখন দেখা যাচ্ছে অন্য অন্য আবাদ করি, আমরা ধান করি, পাট করি, তাতে খরচ আমাদের বেশি হয়ে যায়। সব চাষের চাইতে তামাকের চাষটা একটু লাভবান খুব বেশি, একসময় টাকাটা পাওয়া যায়। কৃষি বিভাগ কোনো তামাকের বিষয়ে কথা বলে না, মানা করার কোনো কথা বলে না। তবে চাষিদের অভিযোগ অস্বীকার করে নানা উদ্যোগ গ্রহণের কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। ব্যবসায়িক আছেন যারা, তামাক কোম্পানি যারা আছে, তারা কিন্তু কৃষকদের কিছু মিসগাইড করতেছে। তাদের অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের লোন সহায়তা দিয়ে, উপকরণ সহায়তা দিয়ে তাদের প্রলুব্ধ করছে। কিন্তু আমরা কৃষি বিভাগ থেকে উদ্বুদ্ধকরণ
মূলক বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছি। তামাক পোড়ানোর কাজে ব্যাপক হারে ব্যবহার করা হয় কাপড়ের ঝুট, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলছেন পরিবেশবিদরা। যারা তামাক চাষ করছে চাষিরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাথে সাথে ইনডাইরেক্টলি তার পরিবাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেননা তামাকটা যখন মাঠে থাকে তখন থেকে এখানে প্রচুর পরিমাণে জিঙ্ক মিশ্রিত এবং কোবাল্ট মিশ্রিত সার এবং বিষ এখানে প্রয়োগ করতে হয়। ইদানিং এর সাথে নতুন আলামত যুক্ত হয়েছে, সেটা হলো ঝুট। সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে চাষিদের সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বিশিষ্টজনদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন রাষ্ট্রপতির আমন্ত্রণে নির্বাচন কমিশন বিষয়ে আলোচনা করতে বেগম খালেদা জিয়া সহ বিএনপির একটি প্রতিনিধি দল বঙ্গভবনে আছেন। খালেদা জিয়ার নেতৃত্বে বিকেল 4:30টার দিকে 11 সদস্যের প্রতিনিধি দলটি ভেতরে যায়। এ সময় রাষ্ট্রপতি তাদেরকে স্বাগত জানান। এরপর রাষ্ট্রপতির আমন্ত্রণে তারা আলোচনায় বসে। বিএনপির প্রতিনিধি দলটি এই মুহূর্তে বঙ্গভবন এলাকায় আছেন। সেই এলাকায় আছেন সহকর্মী তানজির মেহেদী ও মারুফা রহমান। সরাসরি যোগ দিচ্ছেন তারা। তানজির, বঙ্গভবনের কি অবস্থা আমাদেরকে জানান, সেখানকার কি খবর আছে আপনার কাছে? আলোচনা শুরু হয়েছে ঠিক 4:30টার সময়। বিএনপির 11 সদস্যের প্রতিনিধি দলটি বঙ্গভবনে প্রবেশ করেছে 4:30টার একটু আগে এবং তারপর থেকে এখন পর্যন্ত আলোচনাটি চলছে। আমরা দেখছি যে প্রায় 1 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে এরই মধ্যে, কিন্তু এখন পর্যন্ত আলোচনা চলছে বলেই আমরা জানতে পেরেছি। মূলত যেহেতু ফেব্রুয়ারির মধ্যে বর্তমান যে নির্বাচন কমিশনটি রয়েছে, অর্থাৎ কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন যে 5 সদস্যের কমিশনটি আছে তাদের মেয়াদ পূর্তি হতে যাচ্ছে এবং এই মেয়াদ পূর্তি হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু সাংবিধানিক একটি পদ এবং সেই পদে যেহেতু শূন্য পদ রাখা যাবে না, নতুন কমিশনকে এই জায়গায় নিযুক্ত করা লাগবে। সেই লক্ষ্যে কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে সবার মতামত নিয়েই আসলে একটি নতুন কমিশন গঠন করতে যাচ্ছেন রাষ্ট্রপতি। যেহেতু সাংবিধানিকভাবে এটি রাষ্ট্রপতির এখতিয়ার একটি নির্বাচন কমিশন গঠন করা, সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু সবকটি রাজনৈতিক দলের সঙ্গে তিনি আলাপ করছেন এবং সেই আলাপের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করতে চান, যে নির্বাচন কমিশনটি সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং যে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে 2019 সালের যে একাদশ সংসদ নির্বাচন, সেই নির্বাচনটি যেন সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ পরিবেশে নিষ্পত্তি করা যায়, সেই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু এই সংলাপটি শুরু হয়েছে। এবং আজকে প্রথম দিনে বিএনপির জন্য সময় রেখেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপর আরও 4টি দলের সঙ্গে তার সময়সূচি চূড়ান্ত হয়েছে, যার মধ্যে আগামী 20 তারিখ বেলা 3টার সময় আসবে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলাপের পরদিনই আসলে তিনি 2টি দলের সঙ্গে বৈঠক করবেন। সেই 2টি দলের মধ্যে রয়েছে প্রথমেই এলডিপি এবং তারপর কৃষক শ্রমিক জনতা লীগ। তারপর দিন তিনি বর্তমান ক্ষমতাসীন যে 14 দল এবং মহাজোট সরকার, সেই সরকারের অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ইনু সমর্থিত অংশের সঙ্গে তিনি বৈঠক করবেন। এখন পর্যন্ত এই 4টি দল এবং বিএনপি সহ 5টি দলের সময়সূচি চূড়ান্ত হয়েছে। বাকি দলগুলোর সঙ্গে তিনি কখন বৈঠক করবেন সে বিষয়গুলো প্রেস উইংয়ের পক্ষ থেকে এখনও জানানো হয়নি। তো সেই বিষয়গুলো খুব তাড়াতাড়ি চূড়ান্ত হয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। প্রথম দিনেই বিএনপি এসেছে, বিএনপি রাষ্ট্রপতি সেই আহ্বানে সাড়া দিয়েছে। তাদের 11 সদস্যের একটি দল ভেতরে বৈঠক করছেন। মূলত বিএনপির পক্ষ থেকে যে 13 দফা প্রস্তাব ছিল এবং নির্বাচনকালীন একটি সহায়ক সরকার কেমন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন। এবং এছাড়াও রাষ্ট্রপতি যে সার্চ কমিটিটি গঠন করবেন, সেই সার্চ কমিটিতে আসলে কারা থাকতে পারে, কাদেরকে সেখানে নিয়োগ দিলে একটি সুন্দর নির্বাচন কমিশন যেটি সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে মনে করা হচ্ছে, তেমন একটি নির্বাচন কমিশনে কারা থাকতে পারে সে বিষয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে তারা তাদের অবস্থানটি রাষ্ট্রপতির কাছে তুলে ধরবেন এবং রাষ্ট্রপতি তাদের সঙ্গে আলাপের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্তগুলো নেবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। সে লক্ষ্যে কিন্তু এই বৈঠকটি চলছে এবং বৈঠকটি শেষ না হওয়া পর্যন্ত আসলে বলা যাচ্ছে না তাদের 2টি পক্ষের মধ্যে আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। তবে সার্চ কমিটির মধ্য দিয়ে নির্বাচন কমিশন খুঁজে বের করার প্রক্রিয়াটি কিন্তু বাংলাদেশে নতুন কিছু নয়, কেননা এর আগে 2012 সালে
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথমবারের মতো সার্চ কমিটি গঠন করে কিন্তু সবকটি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদের কাছ থেকে একটি নির্বাচন কমিশনে কারা থাকতে পারেন তেমন কিছু গুরুত্বপূর্ণ মানুষের নাম নিয়েই কিন্তু এই নির্বাচন কমিশনটি গঠন করেছিলেন এবং এবারও কিন্তু সেই ধারাবাহিকতায় সেই পরম্পরা মেনে কিন্তু বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদও কিন্তু সে পথে হাঁটছেন এবং সে হাঁটার মধ্য দিয়ে কিন্তু তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠকে বসছেন এবং বৈঠকে বসার মধ্য দিয়ে একটি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন তিনি গঠন করতে চান এবং এই বিষয়ে নির্বাচন কমিশনে যেহেতু প্রথম দিনে বিএনপি তাদের অবস্থান তুলে ধরছেন এবং বিএনপির খবরাখবর রাখছেন আমাদের একজন সহকর্মী মারুফা রহমান, তিনি আসলে আমাদেরকে জানাবেন যে আজকে রাষ্ট্রপতির কাছে বিএনপির পক্ষ থেকে ঠিক কী ধরনের প্রস্তাব দেওয়া হবে একটি নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে এবং আরও কি কি বিষয়ে তারা রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে চান এবং এই বৈঠকে আসলে খালেদা জিয়ার সঙ্গে আর কারা আছেন সে বিষয় নিয়ে বিস্তারিত জানাবেন মারুফা রহমান। ধন্যবাদ তানজির আপনাকে। আমরা যেমনটি বলেছিলাম সকাল থেকেই বলছি যে তাদের যে 13 দফা প্রস্তাব সেই প্রস্তাবের আলোকেই কিন্তু আজকের এই আলোচনা রাষ্ট্রপতির সঙ্গে। এই 13 দফার মধ্যে যে বিষয়গুলো প্রাধান্য দেওয়া হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার কে হতে পারেন, তার যোগ্যতা কি হতে পারে, সেই 13 দফার মধ্যে সুনির্দিষ্টভাবে যে কথাগুলো আছে সেই বিষয়গুলো প্রাধান্য পাবে এই আলোচনায় এবং আলোচনার মধ্যে আমরা জানতে পেরেছি যে সম্ভাব্য যে সার্চ কমিটিতে 5 সদস্যের আহ্বায়ক তারা প্রস্তাব করবেন এবং 8-10 জনের নামের তালিকা তারা এখানে উপস্থাপন করবেন রাষ্ট্রপতির কাছে এবং সেখান থেকে তানজিম মেহেদি এবং মারুফা রহমান, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা থাকুন আমাদের সাথে, আমরা পরবর্তীতে আপনাদের কাছে আবার আসব। দর্শক, এবার সম্ভাবনার বাংলাদেশ। হাঁস পালন করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গদাইপুর গ্রামের শিক্ষিত বেকার বিকাশ চন্দ্র। পড়ালেখা শেষ করে চাকরি নয়, স্বাবলম্বী হওয়ার চেষ্টায় পরিশ্রম করেই দারিদ্রতাকে জয় করেছেন তিনি। জয়পুরহাট প্রতিনিধি আলমগীর চৌধুরীর তথ্যচিত্রে রয়েছে ডেস্ক রিপোর্ট। পাঁচবিবি উপজেলার গদাইপুর গ্রামের সাধারণ পরিবারে জন্ম বিকাশ চন্দ্রের। ছোটবেলা থেকে মেধাবী বিকাশ ইংরেজিতে এমএ পাশ করার পর চাকরি না পেয়ে সামান্য পুঁজি নিয়ে শুরু করেন হাঁস প্রতিপালনের কাজ। 2012 সালে 300 হাঁস দিয়ে যাত্রা শুরু করলেও তার নিজস্ব খামারে হাঁসের সংখ্যা এখন 9000। বিকাশের পাশাপাশি তার স্ত্রী এ কাজে সহযোগিতা করেন তাকে। স্বামী স্ত্রী দুজনের পরিশ্রমে এখন পুরো স্বাবলম্বী তাদের পরিবার। মাস্টার্স কমপ্লিট করার পর চিন্তা করলাম যখন আমি চাকরি বাকরি করব, তারপর চিন্তা করলাম চাকরি বাকরি আমার যখন হলো না তখন চিন্তা করলাম আমি ফার্মে আসি, কৃষিক্ষেত্রে উপার্জন করি। তারপর শুরু করলাম প্রথমে আমার মুরগি পালন, তার থেকে শুরু করলাম হাঁস পালন। তো চিন্তা করলাম মুরগি তো অত আমি প্রফিট করতে পারলাম না, তারপর হাঁস যখন পালন শুরু করলাম আমার ভালো প্রফিট আসলো। নিজের স্বাবলম্বী হওয়ার জন্য বা নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই আমরা হাঁস পালনের উদ্যোগ। পরিশ্রম আর অর্থের সঠিক সমন্বয়ের মাধ্যমে যে কোনো শুভ উদ্যোগ সফলতা বয়ে আনে, এমন দাবি জেলার সচেতন মহলের। দর্শক দুঃখিত, আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি আবারও বঙ্গভবনের সামনে। তার দলের স্থায়ী কমিটির সদস্যদের একে একে 10টি গাড়ি, সব মিলিয়ে 11 সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই বঙ্গভবন এলাকা ত্যাগ করছেন এবং এখান থেকেই সরাসরি নয়াপল্টনে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠক সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন এবং এখানকার আলোচ্য সূচি নিয়ে আমাদেরকে বিস্তারিত বলবেন। আসলে এই আলোচনাটি কতখানি ফলপ্রসূ হলো এবং বিএনপি তাদের কি অবস্থান এখানে তুলে ধরলো। এর আগেও কিন্তু এই একই প্রক্রিয়ার মধ্য দিয়ে সার্চ কমিটি গঠন হয়েছিল। এর আগে আপনি জানেন যে 2012 সালের 11 জানুয়ারি বিএনপির সঙ্গে সংলাপ করেছে রাষ্ট্রপতি, তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং সে সময় প্রথম দিন বিএনপির সঙ্গে 11 জানুয়ারি এবং পরদিন আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করেছিল ইসি পুনর্গঠনের বিষয় নিয়ে এবং তখন খালেদা জিয়ার নেতৃত্বে কিন্তু একটি প্রতিনিধি দল এই একইভাবে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে দেখা করতে এসেছিলেন।
আগামী 9 ফেব্রুয়ারি 2017 ইসির মেয়াদ শেষ হতে যাচ্ছে এবং ইসি পুনর্গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে যে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করার কথা ছিল এবং তার জন্যই কিন্তু এই সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই সংলাপেরই আজকে প্রথম দিন ছিল, যেখানে সংসদের বাইরে থাকা দলগুলোর মধ্য থেকে বিএনপি আজকে এখানে সংলাপে অংশ নিল এবং সেখানে নেতৃত্ব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার নেতৃত্বে 11 সদস্যের একটি দল ইতিমধ্যেই বৈঠক শেষ করেছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে এবং রাষ্ট্রপতি ইসি পুনর্গঠন ইস্যুতে কিন্তু সংলাপের জন্য সংসদের বাইরে থেকে বিএনপি, এলডিপি এবং কৃষক শ্রমিক জনতা লীগ এই কয়েকটি দলকে আমন্ত্রণ জানিয়েছেন এবং সংসদের ভেতর থেকে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এবং জাসদকে সময় নির্ধারণ করে দিয়েছেন এর পরবর্তীতে। তো এই মুহূর্তে আসলে আমি চলে যাব আবারও আমার সহকর্মী তানজির মেহেদির কাছে। তানজির মেহেদি এখানকার তথ্য জানাবেন এবং আমি চলে যাব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই সংবাদ সম্মেলন করবেন সেটিতে। আপনি শুনছিলেন মারুফা জানাচ্ছিল একটু আগে আসলে বঙ্গভবন থেকে বেরিয়ে গেছে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িবহরটি, সেই গাড়িবহরটির সঙ্গে একে স্থায়ী কমিটির যেসব সদস্যরা আসলে বঙ্গভবনে গিয়েছিলেন তারা সবাই একে বেরিয়ে গেছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের গাড়িকে ঘিরে কিন্তু গণমাধ্যমের একটি জটলা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, কেননা রাষ্ট্রপতির সঙ্গে আলাপের পর আসলে বিএনপি তাদের কিভাবে এই বিষয়টিকে ব্যাখ্যা করেন সেই বিষয়টি নিয়ে হয়তো দলের মহাসচিব বা দলের যারা স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন তারা হয়তো কথা বলবেন। আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলামের যে বহনকারী যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি ঘিরে কিন্তু গণমাধ্যম কর্মীদের এক ধরনের ভিড় আমরা লক্ষ্য করছি, অর্থাৎ তার যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াটি নেওয়ার জানার চেষ্টা করছেন। সেখানে আমাদের সহকর্মী মারুফা রহমান আছেন, সম্ভবত তিনি হয়তো প্রতিক্রিয়াটি জানার সঙ্গে সঙ্গে তিনি হয়তো আবার আমাদের কাছে আসবেন এবং আমরা আপনাদেরকে জানাতে পারবো যে তিনি ঠিক কি বলেছেন। তবে আমরা যেটি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে একটি নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে যেটি সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে এবং যেই নির্বাচন কমিশনের অধীনে কেননা গতবার বিএনপি কিন্তু বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যায়নি, যার কারণে তারা এমন একটি নির্বাচন কমিশন দেখতে চান এবার যেটির মধ্য দিয়ে আসলে তারা শুধু বিএনপি নয় প্রতিটি রাজনৈতিক দল আস্থার মধ্য দিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন তেমন একটি নির্বাচন কমিশনকে তারা আশা করছেন এবং তারই ধারাবাহিকতায় তারা একটি 13 দফা প্রস্তাব তুলে ধরেছিলেন। সেই প্রস্তাবের পর তারা রাষ্ট্রপতির যেহেতু এটি এখতিয়ার এবং রাষ্ট্রপতি তার পরম্পরা অনুযায়ী আসলে এবারও সার্চ কমিটি গঠন করে একটি নির্বাচন কমিশন গঠন করতে চান এবং সেই নির্বাচন কমিশন গঠনের আগে কিন্তু তিনি সবকটি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে কিন্তু এই সংলাপ প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই সংলাপ প্রক্রিয়ার মধ্য দিয়ে শুধু বিএনপি নয় সবকটি রাজনৈতিক দল অর্থাৎ যারা নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে সে সবকটি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতেই একটি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন জাতির সামনে তুলে দিতে চান। কেননা বর্তমান যে কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনটি রয়েছে সেই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে এবং সাংবিধানিক পদ যেহেতু শূন্য রাখার সুযোগ নেই তাহলে তাদের মেয়াদ শেষ হওয়ার পরপরই যেন নতুন নির্বাচন কমিশন তাদের দায়িত্ব বুঝে নিতে পারে। একাদশ সংসদ নির্বাচন সহ যে সকল নির্বাচন তাদের সামনে থাকবে সেই নির্বাচনগুলো যেন অনুষ্ঠানের লক্ষ্যে কোনো প্রকার জটিলতা বা সময়ের বিঘ্ন না হয় সে বিষয়টি মাথায় রেখে কিন্তু সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াটি চলছে এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু এই আলাপ আলোচনা এবং সেই আলাপ আলোচনার ভিত্তিতেই সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনটি তারা দেখতে চান। এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে এরই মধ্যে আমরা জানতে পেরেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার কথা বলছেন, সেখানে আমাদের সহকর্মীরা ছুটে যাচ্ছেন তিনি আসলে কিভাবে তাদের অবস্থানটি তুলে ধরেন, রাষ্ট্রপতির সঙ্গে তাদের আসলে কোন কোন বিষয়ে আলাপ হয়েছে বা তারা কি ধরনের প্রস্তাবনা দিতে পেরেছেন। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে বিএনপি তাদের 13 দফা প্রস্তাব নিয়ে আসলে রাষ্ট্রপতির কাছে গিয়েছেন। তাদের যে 13 দফার মধ্যে যেটি ছিল সবকটি রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য দল নিরপেক্ষ
কোনোভাবে যেন সরকারের লেজুর বৃত্তি না করে এমন একজন দক্ষ প্রধান নির্বাচন কমিশনার তারা দেখতে চেয়েছেন। সেই নির্বাচন কমিশনের রূপরেখা সম্পর্কে তারা কিন্তু আজকে আলাপ করেছেন। ফলে এখন আসলে বিএনপির পক্ষ থেকে জানার বিষয় তারা রাষ্ট্রপতির সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়ে কতখানি সন্তুষ্ট হয়েছেন বা তাদের পরামর্শগুলো রাষ্ট্রপতি আসলে কিভাবে গ্রহণ করছেন সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাচ্ছে। এটা ছাড়া আমরা যেটি বলতে চাই যে যেহেতু নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে 2012 সালে কিন্তু এই প্রক্রিয়াটি শুরু হয়েছিল যেন নির্বাচন কমিশন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন কোনো প্রকার মতবিরোধ না থাকে, সবাই যেন একযোগে একটি নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অংশ নেয়। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এই সার্চ কমিটির ধারণাটি প্রবর্তন করা হয়, যেটি করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং তিনি সেই সময় 2012 সালে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতেই বর্তমানে কমিশনকে তিনি গঠন করেছিলেন। সেই কমিশনের মেয়াদ পূর্তির কারণেই আসলে নতুন কমিশন গঠনের এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই উদ্যোগে সবকটি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করবেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরই মধ্যে কিন্তু সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন পক্ষ যারা নির্বাচন পর্যবেক্ষণ করে থাকেন তাদের দিক থেকেও কিন্তু একটি নির্বাচন কমিশন কেমন হতে পারে সে বিষয়ে কিন্তু রাষ্ট্রপতির প্রতি বারবারই তারা আহ্বান জানাচ্ছেন। 2008 সালের সর্বশেষ যে নবম সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন কমিশনের নেতৃত্বে ছিলেন এটিএম শামসুল হুদা। তার অধীনে আসলে 3 সদস্যের একটি কমিশন ছিল, তিনিও কিন্তু আজকে তার অবস্থান তুলে ধরেছেন। তিনি যেটি বলেছেন যে নির্বাচন কমিশনের রূপরেখা আসলে 3 সদস্য বিশিষ্ট হওয়া উচিত। যদিও বা সংবিধানে আসলে একটি নির্বাচন কমিশনে কত সদস্য বিশিষ্ট হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো রূপরেখা না থাকলেও কিন্তু আমরা দেখেছি বর্তমান কমিশন 5 সদস্য বিশিষ্ট কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন। তো সেই কমিশনে তিনি বলছে যে 3 সদস্য বিশিষ্ট একটি কমিশন যদি গঠন করা হয় সেই কমিশনটি আসলে অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে তার দায়িত্বগুলো সে পালন করতে পারে, যেহেতু সাংবিধানিকভাবে অনেকগুলো ক্ষমতায় আসলে নির্বাচন কমিশনকে দেয়া থাকে এবং সেই কমিশনগুলো সেই দায়িত্বগুলো যেন যথাযথভাবে পালন করতে পারে সে বিষয়টি মাথায় রেখেই কিন্তু তারা এই নির্বাচন কমিশনটি গঠন করার। আর এই প্রক্রিয়াটি আসলে আরও কয়েকদিন চলবে। 22 ডিসেম্বর পর্যন্ত 5টি রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কথা বলবেন। তারপর আরও যারা রাজনৈতিক দলগুলো অবশিষ্ট রয়েছে তাদের সঙ্গেও সফরসূচি চূড়ান্ত করবে। এই ছিল বঙ্গভবন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তানজির মেহেদি এবং মারুফার রহমান, আপনাদের ধন্যবাদ। দর্শক, রাষ্ট্রপতির সাথে বিএনপি প্রতিনিধি দলের আলোচনা শেষ হয়েছে এবং বিএনপি বঙ্গভবন ছেড়ে চলে গেছে। আরও তারা জানিয়েছেন যে কিছুক্ষণ মধ্যে নয়াপল্টনে প্রেস ব্রিফিং করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নারায়ণগঞ্জে প্রচার প্রচারণার বাকি মাত্র 2 দিন, ভোটারদের কাছে প্রতিশ্রুতির ডালা সাজিয়ে প্রার্থীরা। বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়ায় খুশি গাইবান্ধার সাঁওতালরা, অপরাধীদের শাস্তি দাবি। সিলেটের লেভেল ক্রসিংগুলো যেন মৃত্যু ফাঁদ, 5 বছরে প্রাণ হারিয়েছে কমপক্ষে 67 জন। সুযোগ সুবিধা বঞ্চিত ময়মনসিংহের ঘাগড়া ইউনিয়নবাসী, সরকারি সেবা চান কৃষকরা। এই ছিল সারা দেশের খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।